তো সবাই খেয়াল করেন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটাই, সেটা হলো একটা ডিসি জেনারেটরে কিভাবে ইএমএফ ইনডিউস হয়। ওকে, আমরা এর আগে এসি মেশিনে দেখেছিলাম। তো এসি মেশিনের সঙ্গে ডিসি মেশিনের তো অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কনস্ট্রাকশনে যে মেজর পার্থক্যটা ছিল সেটা হলো এসি মেশিন অর্থাৎ সিনক্রোনাস জেনারেটর যদি বলি, সেখানে রোটরে থাকতো হলো আমার ফিল্ড এবং স্ট্যাটরে থাকতো থ্রি ফেজ আর্মেচার। ওকে, বাট ডিসি জেনারেটরের ক্ষেত্রে স্ট্যাটরে থাকে আমার ফিল্ড এবং রোটরে থাকে হলো আমার আর্মেচার। তো স্বভাবতই ডাইনামিক্স গুলো একটু ভিন্ন হবে। তাহলে এই ছবিটা আমরা দেখার চেষ্টা করি। এই যে নর্থ এবং সাউথ আমরা দেখতে পাচ্ছি, এটা একটা টু পোল মেশিন, সো দুইটা পোল, এবং পোলের আউটার যে ফেসটা এরকম রাউন্ড শেপের হয়, আমরা গত ক্লাস দেখেছিলাম। এই গোলের মাঝখানে ঠিক আরেকটা সিলিন্ডার আকৃতির রোটর বসানো থাকে। সেই রোটরে স্লট কাটা থাকে, যার মধ্যে দিয়ে আর্মেচার কন্ডাক্টর গুলো থাকে। ওকে, তো বোঝার সুবিধার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল প্রথমে একটা টু পোল মেশিনকে দেখি এবং ধরে নেই যে এটা একটা সিঙ্গেল লুপ, অর্থাৎ দেখেন এখানে আর্মেচারে মাত্র একটা লুপ কয়েল রয়েছে। প্র্যাকটিক্যালি কখনো এরকম সিঙ্গেল লুপ হয় না, সেখানে অসংখ্য লুপ থাকে। তো সিঙ্গেল লুপটা যদি বুঝতে পারেন, একাধিক লুপ থাকলেও কোনো সমস্যা নেই, বেসিক প্রিন্সিপাল সব একই। তো সেই পার্থক্য আমরা আস্তে আস্তে দেখব। তো প্রথমে দেখতে হবে, বুঝতে হবে যে এসি মেশিন যখন আমরা দেখেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম, যে রোটরে যেহেতু ফিল্ডটা থাকতো এবং ফিল্ডটা যেহেতু রোটেট করতো, সেহেতু স্ট্যাটরের যে কোনো একটা কন্ডাক্টরের কোনো একটা পয়েন্ট থেকে আমরা সেটাকে সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউশনের মতো দেখতাম। দ্যাটস ওয়াই ফ্লাক্সকে আমরা সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ একটা সাইন ওয়েভের যে সিগন্যাল বা সাইন ওয়েভের যে ইকুয়েশন সেটা দিয়ে লিখতাম। ওকে, বাট ডিসি মেশিনের ক্ষেত্রে দেখেন, এই যে নর্থ, এই যে সাউথ, ফ্লাক্স লাইন কোথা থেকে কোন দিকে যাবে? নর্থ থেকে সাউথ। মাঝখানে আমার এই যে আর্মেচারের যে কন্ডাক্টর, সেটাই ফ্লাক্স লাইনকে কাট করবে। অ্যাজ এ রেজাল্ট সেখানে ইএমএফ ইনডিউস হবে। ওকে, নাও এটা একটু আমরা খেয়াল করি, দেখেন ফ্লাক্স লাইনটা কি হবে। ওকে, খেয়াল করে দেখেন, প্রথম কথা ছবি থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই যে আর্মেচার যেটা, সেটা দেখেন রাউন্ড, আবার পোলের মাথা যেটা, সেটাকেও করা হয়েছে রাউন্ড। অ্যাজ এ রেজাল্ট এই এয়ার গ্যাপ যেটা, সেটা ইউনিফর্ম। ওকে, তো ইউনিফর্ম হওয়ার কারণে যেটা ঘটবে সেটা এই পাশের ছবি থেকে আমরা একটু দেখি। ওকে, প্রথম কথা, যখন বেসিক আমরা ওয়ান ওয়ানে সম্ভবত বেসিক ম্যাগনেটিক সার্কিট দেখেছিলাম, প্রতিটা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যখন যায়, তো ম্যাগনেটিক পাথ যেটা তৈরি করে, সেটা কোন পথে বেশি ফ্লাক্স পাস করবে ডিপেন্ড করে সেই পথের রিলাক্টেন্সটা কি। তো দেখেন, নর্থ থেকে সাউথের দিকে ফ্লাক্স লাইন যাবে, যাওয়ার সময় দেখেন কি ঘটবে। এই যে এখানে আমার পোল শেষ হচ্ছে, এরপরে আমার এয়ার গ্যাপ, তারপরে আমার সিলিন্ডার আকৃতির আর্মেচার আর রোটর, যেটা অবশ্যই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ওকে, এখন কি ঘটবে দেখেন, এই একটা ফ্লাক্স লাইন যদি আসতে থাকে, আসতে যে সে প্রথমে এয়ার গ্যাপটা পার করবে, করে এই যে আর্মেচারের ভেতর দিয়ে আবার পরের পোল যেটা সেদিকে যাবে আর কি। তো একটু খেয়াল করি আমরা, যে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেটা হলো আমাদের ফিল্ড পোল, মাঝখানে একটা সিলিন্ডার আকৃতির আর্মেচার, এরপরে আবার পোল, মাঝখানে এই যে স্লাইড যে গ্যাপটা, এটা হলো আমার এয়ার গ্যাপ। ওকে, তো একটা ফ্লাক্স লাইন এখানে যখন আসবে, এসে যখন দেখেন এই বরাবর যখন যেতে থাকবে, তো তার সামনে দেখেন এয়ার গ্যাপটা বেশি। ওকে,
অ্যাজ এ রেজাল্ট সেই বরাবর রিল্যাক্টেন্স বেশি হবে। ওকে, সো এইখানে যেটা বলতে চাচ্ছে সেটা হলো এই ফ্লাক্স যেটা করবে, দেখেন এখানে এসে এরকম একটা বাঁকা হয়ে গেছে না, অর্থাৎ সে চেষ্টা করবে শর্টেস্ট পসিবল পাথ অতিক্রম করতে, অর্থাৎ যে বরাবর রিল্যাক্টেন্স কম। এই কারণে দেখেন এখানে যেরকম ফ্লাক্স লাইন স্ট্রেইট চলে গেছে, এইখানে যে দেখেন একটু এদিক দিয়ে এসে বেন্ড হয়ে আবার নর্থ থেকে সাউথের দিকে যাবে, অর্থাৎ সকল অবস্থাতেই এই আর্মেচারের যে সিলিন্ডার আকৃতির যে শেপ, এর উপরে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে ফ্লাক্স লাইন গুলো। ওকে, এটা হলো গিয়ে বাই নেচার, এটা ঘটবে আর কি। হ্যাঁ, এটা রিল্যাক্টেন্সের ডিফারেন্সের কারণে এটা হবে, এবং ডিসি মেশিনে এটাই ঘটে। তো এখন আমরা দেখি ইএমএফ এর ইকুয়েশন গুলো কেমন হয়। এখানে আমরা একটু খেয়াল করি, ধরে নেন এই সিঙ্গেল লুপ, সে তাকে আমরা কোনো এক্সটার্নাল কোনো প্রাইম মুভার বা হোয়াট এভার সেটা দিয়ে তাকে আমরা অ্যান্টি ক্লক রোটেট করতেছি আর কি। অর্থাৎ দেখেন এই সাইডটা যাবে এইদিকে, এটা এইদিকে, তার মানে অ্যান্টি ক্লক। সো এটা আমার হলো গিয়া বি এ, আর এ বি সি ডি, এভাবে যদি চারটা পাশকে আমি নামকরণ করি, তাহলে এটা হলো আমার এ বি, এটা বিসি, এটা সিডি, এটা হলো গিয়ে আমার ডিএ। ওকে, তাহলে দেখেন ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন আমরা কি জানি, ভি ক্রস বি ডট এল। অর্থাৎ এটা ঠিক এসি মেশিনে আমরা চ্যাপ্টার সম্ভবত 4-এ পড়েছিলাম। ওকে, এসি মেশিন পড়ার সময় দুইটা ইকুয়েশন, বেসিক ইকুয়েশন ছিল, একটা হলো ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন, একটা হলো আমাদের ইনডিউসড টর্কের ইকুয়েশন। ওকে, সো একই একই ফর্মুলা, বিকজ আমাদের মেশিন এসি হোক বা ডিসি হোক, আসল বেসিক প্রিন্সিপাল তো একই। যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টর বসাতে হবে, কয়েল হতে হবে আর কি, এবং সেটা যদি ফ্লাক্সকে কাট করে, এবং সেখানে ফ্যারাডেস ল অনুযায়ী কি হবে, ইএমএফ ইনডিউস হবে। সো বেসিক প্রিন্সিপাল যেহেতু সেম, সো ইকুয়েশন ও ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন সে একই হবে। তো ব্যাপারটা কিভাবে ঘটে সেটা একটু আমরা দেখি। খেয়াল করে দেখেন, এই ছবিটি একটু মনে রাখেন, পজিশনটা কোথায় ছিল। ওকে, আমরা এই পজিশনের জন্য, অর্থাৎ এটা তো রোটেশনাল, আমরা এই অবস্থানের জন্য চিন্তা করতেছি যে আসলে ইএমএফটা কেমন হবে। ওকে, পজিশন চেঞ্জের সাথে সাথে সেটা চেঞ্জ হয়, ঠিক আছে। বাট এসি মেশিনের মতো তেমন চেঞ্জ হবে না, সেটা আমরা লাস্টে যে দেখবো। তো খেয়াল করে দেখি, প্রথমে আমরা যদি সেগমেন্ট এ বি কে ধরি, এই যে সেগমেন্ট এ বি, যেটা দেখেন আমার ফ্লাক্স লাইন কোন দিকে, নর্থ থেকে সাউথ, তার মানে বি হলো এই বরাবর, এ বিটা আমার কি দেখেন আছে হলো এই বরাবর, তাই না? তার মানে এই প্লেনের সাথে কি, আমরা যদি এই কাগজকে একটা প্লেন ধরি, কাগজের সাথে এ বিটা আছে হলো কি আমার পারপেন্ডিকুলার অবস্থায়। ওকে, তাহলে দেখেন ইকুয়েশনটা কি হবে, ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন, বি এইদিকে আর ভেলোসিটিটা কোন দিকে, যেতে অ্যান্টি ক্লক উপরের দিকে, তাই না? তাহলে বি এইদিকে, ভেলোসিটিটা এইদিকে। তো এই দুইটা ভেক্টরের যদি ক্রস গুণ করি, তাহলে তাদের যে প্রোডাক্ট সেটা হয় পেজের ভেতরে ঢুকবে অথবা পেজের বাইরে যাবে। তো সেটা আমরা দেখি কোন দিকে যায়। ওকে, সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, সেটা হলো কি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ফর জেনারেটর। ওকে, এই যে এই ছবিটা যারা ভুলে গেছেন তাদের জন্য দিস ইজ দ্য ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তো এই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে কি, সবাই আপনারা একটা হাত দিয়ে ধরে দেখতে পারেন, রাইট হ্যান্ড সেভাবে বসান, বসায় দেখা যাবে কারেন্ট যাচ্ছে এই বরাবর, অর্থাৎ ইনটু দ্য পেজ। ওকে, তার সঙ্গে আমি যদি এল কে ডট করি, এল কোন বরাবর আছে, কারেন্টের ডিরেকশনের সাথে এল একই রকম হয়, এল এই বরাবর, ভেক্টরের ডিরেকশনটা কারেন্টের ডিরেকশন অনুযায়ী ধরা হয়। তো সেটা যদি আমি ধরি, তাহলে দেখেন দুটা প্যারালাল ভেক্টরের কি করতেছি আমি, ডট প্রোডাক্ট। তাহলে কি হবে, ভি বি এল, বিকজ আমরা কি জানি cos 0 এর ভ্যালু 1, সো ভি বি এল পজিটিভ ইনটু দ্য পেজ আন্ডার দ্য পোল ফেস। এই যে কথাটার মানে কি, আন্ডার দ্য পোল ফেস হলো এই পোল ফেসের মধ্যে আছে আর কি, এর বাইরে তো যেহেতু আমার বি আমরা কিন্তু ধরে নিয়েছি, একটা অ্যাজাম্পশন এখানে রয়েছে যে দেখেন এখানে দুই পোলের মাঝখানে খুব সামান্য গ্যাপ, তাই না? সো আন্ডার দ্য পোল ফেস
এখানে আপনি ফ্লাক্স পাবেন, পোল ফেসের বাইরে আসলে ফ্লাক্সের পরিমাণ 0। যেহেতু ফ্লাক্স 0, সেহেতু বিয়ন্ড দ্য পোল এজ আমার ইনডিউসড ইএমএফ এর ভ্যালু হলো গিয়া 0। ওকে, সিমিলারলি আমি যদি সেগমেন্ট বিসির দিকে যাই, বিসির দিকে গেলে দেখেন কি হবে, এই যে ভি ক্রস বি, সেটা কি হবে দেখেন, বি এইদিকে এবং ভি কোন দিকে, ভি হলো গিয়া উপরের দিকে। ওকে, তো সেটা আগের মতোই আমি যেটা পাচ্ছি, কিন্তু মজার বিষয় হলো তার সঙ্গে দেখেন এই যে এল যেটা, সেটা হবে আমার কি পারপেন্ডিকুলার। ওকে, তাই না? তাহলে কি হবে দেখেন, একটা ভেক্টর আর একটা ভেক্টরের পারপেন্ডিকুলার। ওকে, তার মানে সেটা যদি আমি ডট প্রোডাক্ট করি, ওকে, তাহলে কি হবে, cos 0 এর মান 1 কিন্তু cos 90 এর মান 0, তার মানে কি হবে দেখেন, ইনডিউসড ইএমএফ এখানে 0। সিমিলারলি সেগমেন্ট সিডির ক্ষেত্রে যদি আমি যাই, একইভাবে যদি হিসাব করি, তাহলে দেখেন এই যে ভি ক্রস বি যেটা, সেটা দেখেন এখানে ছিল যেমন ইনটু দ্য পেজ, এটা হবে কি পেজের থেকে বাইরের দিকে আসবে। অ্যাজ ইউজুয়াল এল এর সঙ্গে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে আবার একই রকম দুটো প্যারালাল ভেক্টর ভি বি এল। ওকে, সেটা আমি পাচ্ছি। সিমিলারলি এই বরাবর যেটা, এডি বরাবর যেটা, যে কারণে এই বিসি বরাবর 0, এডি বরাবরও সে একই কারণে 0। তাহলে টোটাল এই চারটা বাহুর যে ইএমএফটা আমি পেলাম, সেটা যোগ করলে আমার টোটাল ইএমএফ, তাই না? তাহলে সেটা যোগ করি, তাহলে কি আসে দেখেন, এখানে ছিল ভিবিএল, এখানে ছিল ভিবিএল, তাহলে মোট কত হলো 2 ভিবিএল আন্ডার দ্য পোল ফেস, আর বিয়ন্ড দ্য পোল ফেস 0, যেহেতু সেখানে কোনো আমার ফ্লাক্স নাই। তো এটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা এসি মেশিনের সঙ্গে তফাৎটা কোথায় ছিল সেটা আস্তে আস্তে আমাদের একটু বুঝতে পারার কথা, সেটা আমরা পরের ছবিতে যাই। খেয়াল করে দেখেন, এই ছবিটার দিকে তাকান, দেখেন 2 ইনডিউসড ইএমএফ, আগের ইকুয়েশনে আমরা কি দেখলাম, 2 ভিবিএল সেটা ছিল, তার মানে এটা ম্যাক্স। ওকে, এখন দেখেন এই ছবিটা আমরা রাখবার দেখি, এটা এই পজিশনের জন্য আমরা পেলাম। ওকে, এই পজিশন থেকে ঘুরে এই কন্ডাক্টরটা যখন ঘুরে এইখানে আসবে, তখন আসলে আপনি যদি কন্ডাক্টরে থাকেন, তাহলে কন্ডাক্টরের সাপেক্ষে আপনার কিন্তু দেখেন পোল চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা আগে সাউথ পোলের কাছে ছিল, এখন এটা কিন্তু ঘুরে যখন 180 ডিগ্রি রোটেট করার পরে সে নর্থ পোলের কাছে গেল। অর্থাৎ কন্ডাক্টরকে যদি আমি স্থির রাখি, তাহলে কন্ডাক্টরের সাপেক্ষে নর্থ এবং সাউথ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এজ এ রেজাল্ট কি হবে দেখেন, এই 180 অর্থাৎ হাফ সাইকেল পরে আপনি অবশ্যই নেগেটিভ দিকে একটা ভোল্টেজ পাবেন। ওকে, সেম ভোল্টেজ সেম জিনিস নেগেটিভ দিকে পাবেন। ওকে, ধরে নিয়েছি আমি যে এটা আমার প্লাস, এটা আমার মাইনাস। এখন দেখেন আমরা তো পড়তেছি ডিসি জেনারেটর, তাই না? কিন্তু দেখেন এই ওয়েভ শেপটা, এটাকে কি ডিসি বলা যায়? এটা দেখেন সময়ের সঙ্গে তার ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবং পজিটিভ দিকেও ভ্যালু আছে, নেগেটিভ দিকেও ভ্যালু রয়েছে। তার মানে এটাকে আর যাই বলা যাক, কখনো এটাকে একটা ডিসি সিগন্যাল বলা সম্ভব না। এখন একটা অবজারভেশন থেকে খেয়াল করতে পারেন, এটা কিন্তু পিওর সাইন ওয়েভ হয় নাই, দেখেছেন? পিওর সাইন ওয়েভ কিন্তু হয় নাই, যেটা আমরা এসি মেশিনে আমরা পিওর সাইন ওয়েভ করে ট্রাই করতাম। তার মানে এখন পর্যন্ত আমি যদি এক কথায় বলতে পারি, বাই প্রিন্সিপাল একটা ডিসি জেনারেটর থেকেও যে আউটপুটটা আসলে আসে, সেটা আসলে অল্টারনেটিং, অর্থাৎ এসি ইন নেচার। এখন পিওর সাইনোসয়েডাল হয়তো না, কিন্তু এসি ইন নেচার। এখন প্রশ্ন হলো, তাহলে এটাকে কি ডিসি জেনারেটর বলা যায়? তাহলে তো অবশ্যই এটা ডিসি জেনারেটর না, তাই না? কিন্তু হ্যাঁ, এটাকে আমরা ডিসি করব, সেটা একটা মেকানিজম রয়েছে, গত ক্লাসে আমরা বলেছিলাম কমিউটেটরের সাহায্যে। সেটা আমরা একটু পরে দেখব। এখন একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন রয়েছে এই ইনডিউস ইএমএফ এর, সেটা একটু দেখে আসি, খুব সিম্পল।
যেটা আপনারা এসি মেশিনের ক্ষেত্রেও করেছিলেন, লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা রিলেশন রয়েছে। ওকে, সেটা যদি আরো ভালো মতো কেউ পড়তে চান, এই যে এখানে আমার একটা ওয়েব লিংক দেওয়া আছে, সেখানে যে দেখতে পারেন। ওকে, তো ভি সমান সমান আর হলো গিয়ে আমার রেডিয়াস, সেটা হলো এই যে এই পয়েন্ট থেকে এইটুকু আমার আর রেডিয়াস, আর ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তাহলে সেই জায়গা থেকে এই ভি এর ভ্যালু আমি আর ওমেগা যদি বসাই দেই, তাহলে আমি পাই 2 RL d ওমেগা। ওকে, আন্ডার দ্য পোল ফেজ। এখন খেয়াল করে দেখেন, এই যে আর্মেচার, এটা একটা সিলিন্ডার, আবার এই যে দুইটা পোল সিলিন্ডার আকৃতিতেই করা হয়েছে, তাই না? তাহলে এদের সারফেস এরিয়াটা কত হবে? ওকে, সেটা আমরা অলরেডি জানি যে সিলিন্ডারের ক্ষেত্রে ইকুয়েশন হলো 2πRL। ওকে, আবার এই এয়ার গ্যাপটাও খুব বেশি না, এবং এই মাঝখানে যে রয়েছে এটাও কিন্তু দেখেন সিলিন্ডারের মতোই, তাই না? তাহলে সেটা দুইটা পোলের আন্ডারে যদি আমি ইকুয়ালি ভাগ করে দেই, তাহলে সেটা কি আসে দেখেন, πRL। তার মানে পার পোল তার এরিয়া হলো কি আমার πRL, আর টোটাল আর্মেচারের এরিয়া হলো সারফেস এরিয়া টুয়াইস πRL। সেখান থেকে রিপ্লেস করে আমি যদি বসাই, ওকে, বসাই আমি কি পাই দেখেন, ইনডিউসড ইএমএফ সমান সমান 2π এপি সমান সমান πRL আমি ধরে নিয়েছি ডি ওমেগা। ওকে, বিটা কি ছিল? ফ্লাক্স ডেনসিটি। তো এখন দেখেন, এই এরিয়ার জন্য ফ্লাক্স ফাই সমান সমান আমরা কি লিখতে পারি, এরিয়া ইনটু ফ্লাক্স ডেনসিটি। তাহলে আমি টোটাল ফ্লাক্সটা আমি পাচ্ছি ফাই। তো সেটা বসে দিলে আমি পাই কি, ইনডিউসড ইএমএফ সমান 2/π phi omega under the pole face, 0 beyond the pole edge. ওকে, তার মানে দেখেন, একটা যে ইএমএফ ইনডিউস হয় সেটা ডিপেন্ড করে কিসের উপরে? অনেকটা দেখেন আমাদের ওই যে এসি মেশিনের মতোই, দেখেন একটা ফ্লাক্স ইন দ্য মেশিন, তার মানে ফ্লাক্স যত বাড়বে ইএমএফ তত বাড়বে। স্পিড, ওকে, স্পিড অফ রোটেশন। ওকে, তো এটা একটা ব্যাপার, স্পিডের সাথে আমার এটা চেঞ্জ হবে। আর থার্ড যে কনস্ট্যান্টটা রয়েছে, এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট রিপ্রেজেন্টিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য মেশিন। ওকে, এটা আমরা সামনে, এটা আরো ডেরিভেশন আছে, তখন আমরা দেখতেছি। আজকের দিন পর্যন্ত আমরা এটা জানলাম, ইনডিউস ইএমএফ তিনটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, ফ্লাক্স, রোটেশনাল rotation, speed of rotation, and this is a constant. Okay, এটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে দেখতে হবে, যেটা বলেছিলাম, এই যে অল্টারনেটিং যে আমি ওয়েভ ফর্মটা পেলাম, এটাকে তো কোনোভাবেই ডিসি বলা যাচ্ছে না, তাহলে সেটাকে কিভাবে ডিসি করা যায় সেটা একটু আমরা দেখি। এটা আমার খুব প্রিয় একটা কোশ্চেন, অ্যাকশন অফ কমিউটেশন। ওকে, মজার বিষয় দেখেন, এতক্ষণ আমরা যে ডেরিভেশন গুলো করেছি, এখানে দেখেন কয়েলের এটাকে ধরে নিয়েছি আমি প্লাস, এটা মাইনাস। ওকে, তার মানে ঘুরে যাওয়ার পর এটাকে আমি প্লাস ধরতাম, এটাকে আমি মাইনাস ধরতাম। এই অবস্থায় আমি যদি আউটপুট নিতে চাইতাম, দুইটা মাথায় আমি দুইটা স্লিপ রিং লাগাই দিতাম, সেই স্লিপ রিং এর উপরে বসে থাকতো দুটো কার্বন ব্রাশ, আমি আউটপুট নিতাম, তাহলে আমি অবশ্যই এরকম অল্টারনেটিং ওয়েভ শেপটা পেতাম। কিন্তু দেখেন, আমরা ডিসি জেনারেটরে যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় কমুটেটর। ওকে, তো কমুটেটরের সিম্পল যে ভার্সন সেটাকে বলা হয় স্প্লিট রিং। এটা কোনো কোনো বইয়ে পাবেন স্প্লিট রিং, যদিও আমাদের এই বইতে, অর্থাৎ চ্যাপম্যানের এই বইতে এই স্প্লিট রিং শব্দটা কোথাও ব্যবহার করে নাই। কোথাও করছে কিনা আমি জানি না, আমি এখনো দেখি না আর কি, থাকতে পারে। এটাকে কমুটেটর ব্যবহার বলে আর কি। সো একটা কয়েলের দুইটা মাথা হয়, তো দেখেন কমুটেটরের সেগমেন্ট হবে আমার দুইটা, দুইটার সাথে দুইটা, দেখেন এই দুই পার্ট তারা কিন্তু বিচ্ছিন্ন, মাঝখানে ইনসুলেশন দেওয়া আছে। ওকে, এক পার্টের সাথে আর এক পার্ট কিন্তু লেগে নাই। কয়েলের এক মাথা এখানে আর এক মাথা এখানে আমি লাগাই দিলাম, এটা এটা আমার থাকবে শ্যাফটের সাথেই। ওকে, রোটেট করবে। এই যে ব্রাশ, কার্বন ব্রাশ, গত ক্লাসে আমরা যখন কনস্ট্রাকশন দেখেছিলাম সেখানে দেখেছিলাম ব্রাশ দুইটা এই কমিউটেটরের সারফেসের উপর দিয়ে রোটেট করবে। ওকে, অর্থাৎ রোটারি যে কোনো কিছুর সাথে কোনো এক্সটার্নাল কানেকশন যদি আমরা স্থাপন করতে চাই,
তাহলে আমরা কি ব্যবহার করি? এই কম্যুটেটর এবং ব্রাশের ব্যবহার, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, তো এখন দেখেন ঠিক আগের যে পজিশনে আমরা ইএমএফ দেখেছিলাম সেটা চিন্তা করেন। এইটা যখন ঘুরবে, দেখেন ব্রাশ আমার এখানে একটা, এখানে একটা, তার মানে দেখেন এই যে সেগমেন্টের উপরে কিন্তু ব্রাশটা মানে সরতে থাকবে, তাই না? সরতে সরতে এটা ঘুরতে ঘুরতে যখন মাঝামাঝি আসবে, খাড়া একদম, ওকে, সেই অবস্থায় এই ব্রাশটা কি হবে দেখেন, এই দুই জয়েন্টকে শর্ট করে দিবে, তাই না? সেটা হলো গিয়ে আমার এই পজিশন। ওকে, তারপরে আবার যখন এই কন্ডাক্টরটা, অর্থাৎ এই এ বি সাইড, এটা সাউথ থেকে যখন নর্থে চলে যাবে, ওকে, তখন দেখেন এই অংশটাও তো ওইদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ সহজ বাংলায় আমরা ব্রাশের মাধ্যমে এই প্রতিটা কয়েলের যে পজিটিভ সাইড সেটা আমরা নিচ্ছি। অর্থাৎ দেখেন এখানে যদি এই কমিউটেটর ব্যবহার না করতাম, এই একটা মাথাকে প্লাস আর একটাকে মাইনাস ধরে নিতাম, তাহলে কিন্তু দেখেন এটা আমি নেগেটিভ দিকে পাইতাম, এরকম নেগেটিভ। ওকে, কিন্তু যেহেতু আমি পজিটিভটা একবার এটা থেকে নিচ্ছি, পরের হাফ সাইকেল আবার এইটা থেকে নিচ্ছি, এটা তখন সরে যায়, এটা তো চলে আসতেছে, এটা আমার ফিক্স পজিটিভ, এটা আমার নেগেটিভ। এজ এ রেজাল্ট কি হচ্ছে দেখেন, আমি এরকম অলওয়েজ পজিটিভই পাচ্ছি। ওকে, এই এক একটা সেগমেন্টকে বলা হয় কমিউটেটর সেগমেন্ট, আর উপরে যেটা থাকে সেটা হলো আমার ব্রাশ। আর এই যে পুরো ব্যাপারটা ঘটলো, এটা হলো কি আমার অ্যাকশন অফ কমিউটেশন। এটা হলো দ্য বিউটি অফ ডিসি জেনারেটর। ওকে, এখন দেখেন এখানেও কিন্তু এটা ডিসি হয়েছে কিন্তু কিছুটা নচের মতো আছে, তাই না? গ্যাপ দিয়ে একটা ভোল্টেজ পাচ্ছেন। এটা সিঙ্গেল লুপ বলে এরকম, যখন এখানে আমি একাধিক কয়েল ব্যবহার করব তখন আসলে এই জিনিসটা থাকবে না। এটা জিরোতে আসার আগে আমি পরেরটা পজিটিভ পেয়ে যাবো। সো এরকম এরকম একদম কনস্ট্যান্ট একটা ডিসি পাবেন। ওকে, তো আজকে এটা এইটুকুই আর কি। এই বেসিক প্রিন্সিপালটা আপনারা ভালো করে বুঝবেন। অ্যাকশন অফ কমিউটেশন যদি আরো ভালো করে বুঝতে চান, এখানে একটা লিংক দেওয়া আছে। ওকে, এই লিংকে গেলে কিছু সচিত্র ছবি সহ দেখতে পারবেন, সেগুলো একটু দেখেন। আর পুরা এই যে ব্যাপারটা আর কি, ইএমএফ ইন্ডিউস কিভাবে হয়, এখানে একটা লিংক দেওয়া আছে, এটা একটু দেখে নিন। ওকে, ওয়েব লিংক আর কি, এগুলো আপনারা ক্লিক করলে দেখতে পাবেন, আমি জানি। তো সেগুলো একটু দেখেন। তো এই ছিল আজকের মতো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সে বলতে পারে।